ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যাগেইন আজকে আমরা চলে আসছি ফুললি একটা নিউ ইয়ারে। সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড দেন টুডে আজকে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম অন করেছি যে আমরা ক্লাস 9 and 10 এর জন্য আমাদের যে মেইন সাবজেক্ট ইংলিশ, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর উপর আমরা আলাদা আলাদা ভিডিও দিব। অ্যান্ড সো আমরা এই টার্গেটে আস্তে আস্তে আগাচ্ছি। অ্যান্ড আমাদের চ্যানেলে এখন আশা করছি এগুলো বিষয়ে ডেইলি ভিডিও যাবে অ্যান্ড পিডিএফও আমরা শেয়ার করব যেন তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড ফুল ইয়ার তোমরা যদি এগুলো নোট করো, উই হোপ অ্যান্ড উই গ্যারান্টেড অলসো ইউ দ্যাট ইউ ক্যান গেট কমন ফ্রম আস। সো আজকের ভিডিওটা মেইনলি ইংলিশ সাবজেক্ট নিয়ে অ্যান্ড আজকে চলে এসেছে একটা গ্রামার পার্ট নিয়ে যেটা মেইনলি বেশিরভাগ স্টুডেন্ট যেটা ফেস করে। সো গ্রামার পার্টটা আমরা দেখবো। সো আমরা একটু আমাদের ফাইলটাতে চলে যাই। অ্যান্ড সো এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রামার পার্টটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এভরি 100 স্টুডেন্টস এর মধ্যে অলমোস্ট 80 স্টুডেন্টস এর প্রবলেমই কিন্তু এই বিষয়টাতে থাকে। এই গ্রামার এই পার্টটাতে অলমোস্ট সবার প্রবলেম থাকে। সো এই প্রবলেমটাকে আমরা সলিউশনের জন্য আজকে আমরা চলে আসছি। এন্ড তোমরা জানো অনেকে কি করে এই সিম্পল কমপ্লেক্সের রুলস গুলো মুখস্থ করে 50 55টা রুল। সো এতগুলো রুল মুখস্থ করে আসলে করা, সো এটা অনেক টাফ। সো এটার থেকে আমাদের কাছে বেস্ট চয়েস যে তোমরা যদি আমাদের ট্রিক্স গুলো ফলো করো, we will ensure that you can get a perfect benefit and you will make it properly. So there আজকে আমরা তোমাদেরকে কিছু ট্রিক্স শেয়ার করব যাতে তোমরা এই জিনিসটা, এই গ্রামার টপিকটা খুব ভালোভাবে করতে পারো। এন্ড আজকের ভিডিওতে আমরা জাস্ট সিম্পল টু কমপ্লেক্সে যাব। এন্ড নেক্সট একটা ভিডিও যাবে সেখানে আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ড এন্ড সিম্পল টু কম্পাউন্ড এগুলো যাবে। সো একদম ফার্স্টে যদি আমরা বলি, আমরা কিন্তু ডাইরেক্ট কোনো রুলস ইউজ করব না। সো তোমরা দেখো, ফার্স্টে আমরা এই সিম্পল কমপ্লেক্সটা করতে গেলে আমাদেরকে আগে কি জানা লাগবে? আমাদের জানা লাগবে ফ্রেজ এন্ড ক্লজ, এন্ড সাথে আমাদের মেইন ভার্ব চিনা লাগবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই গ্রামার টপিকটার ক্ষেত্রে। সো আমাদের এক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন আমাদের হচ্ছে হিস্ট্রি অফ মেইন ভার্ব যে জিনিসটা, এই জিনিসটা আমাদের জানতে হবে। সো আমরা এটা একটু টাইটেল দিয়ে নিই। তোমরা খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা এগুলো নোট করে ফেলতে পারবা। সো হিস্ট্রি অফ মেইন ভার্ব আমরা একটু জানবো। সো ফার্স্টে আমরা শুরু করি। দেখো, সো দেখো, আমাদের যদি আমরা এখানে হিস্ট্রি অফ মেইন ভার্বটা দেখি, আমাদের কিন্তু মেইন ভার্ব চেনা লাগবে। সো আমরা দেখি গো, আমরা যে একটা ভার্ব নিই, আমরা একটা ভার্ব নিলাম যে গো। সো এই গো কিন্তু প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের 4টা ফর্ম আছে। সো ভার্ব ওয়ান হচ্ছে গো, এর ভার্ব ওয়ান হচ্ছে গো। দেন এটার ভার্ব টু হচ্ছে went, আমরা জানি। দেন ভার্ব থ্রি ভার্ব থ্রি হচ্ছে gone, এন্ড দেন ভার্ব ফোর। ভার্বের মেইনলি এই 4টা ফর্ম। এন্ড ভার্ব ফোর হচ্ছে আমাদের গোয়িং, বা যেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো এটার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ওয়ার্ড, প্রেজেন্ট ফর্ম। দেন আমাদের এটা হচ্ছে পাস্ট ফর্ম, সরি এখানে পাস্ট ফর্ম। দেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এন্ড দেন লাস্ট যেটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো এই 4টা ফর্ম আমাদের জানতে হবে। সো এই দেখো, এখানের মধ্যে যেটা ভার্ব ওয়ান আর যেটা ভার্ব টু, এই দুইটা ফর্ম হচ্ছে মেইন ভার্ব ফর্ম। মানে এরা কোনো রকম সাহায্য ছাড়াই কিন্তু বাকি ইউজ হইতে পারে। আমরা ছোটবেলায় একটা জিনিস শিখেছি যে আমরা অক্সিলিয়ারি ভার্ব নামে যে জিনিসটা শিখেছি, যেটার নাম হচ্ছে সাহায্যকারী ভার্ব। সো আসলে এটার নাম কেন সাহায্যকারী ভার্ব, এটা কিন্তু আমরা কখনো জানার ট্রাই করি নাই, বেশিরভাগ স্টুডেন্ট এটা জানে না। সো অক্সিলিয়ারি ভার্ব যেটা সাহায্যকারী ভার্ব, এটা মেইনলি কাকে সাহায্য করে? এটা মেইনলি সাহায্য করে এই ভার্ব থ্রি এন্ড ভার্ব ফোর কে। কিভাবে সাহায্য করে তোমাদেরকে দেখাই। ধরো আমরা একটা সেন্টেন্স লিখলাম যে সিম্পল সেন্টেন্স, আই গো টু স্কুল। ওকে, সো এখানে দেখো গো নামে যে ফর্মটা আছে, এই গো ফর্মটা কিন্তু ডাইরেক্ট ইউজ হয়েছে, এন্ড এটাই এ ভার্বে একটা ভার্ব, এন্ড এটাই কিন্তু মেইন ভার্ব। কিন্তু আমি যদি এখানে বলি হি সিন মি, এই বাক্যটা কিন্তু কারেক্ট না, কারণ এটা হয় না। আমাদের সিনের আগে এটা হচ্ছে, যদি আমরা এটাকে
প্রেজেন্ট পারফেক্ট বানাতে চাই, সো সেখানে আমাদের এখানে হ্যাজ ইউজ করতে হবে, অথবা যদি আমরা পাস্ট পারফেক্ট বানাতে চাই তাহলে আমাদের এখানে হ্যাড ইউজ করতে হবে। এটা কিন্তু সাহায্যকারী ভার্ব, এন্ড আমরা এটাও জানি যে সাহায্যকারী ভার্ব কয়টা। অক্সিলিয়ারি ভার্ব মেইনলি হচ্ছে আমাদের 8টা। সো অক্সিলিয়ারি ভার্ব গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 8টা। ওকে, 8টা। এন্ড 8টা কি কি? 8টা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। সো এগুলো হচ্ছে আমাদের এখানে এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। সো এই সাহায্যকারী ভার্ব গুলো কিন্তু ইউজ করে আমাদেরকে সেন্টেন্স বানাইতে হবে। সো এখন আমরা এই জিনিসগুলো আমরা কিন্তু নোট করে ফেলবো, তাহলে আমাদের বুঝতে ইজি হবে, এন্ড এগুলো কিন্তু আমাদের ফিউচারে কাজে লাগবে। অনেকে ভাবতেছে যে এগুলো আমরা কি পড়তেছি সিম্পল কমপ্লেক্সে, বাট এই জিনিসগুলোই কিন্তু আমাদের মেইনলি পরে দিয়ে লাগবে। সো এই হচ্ছে আমাদের একটা বেসিক হিস্ট্রি অফ মেইন ভার্ব। সো আমাদের এখানে ভার্ব 3 আর ভার্ব 4 আমরা কি বুঝলাম? এই ভার্ব 3 আর ভার্ব 4 কে বাকি ইউজ করতে হলে আমাদেরকে এটার সাথে একটা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হবে। সো এখন আমরা যদি দেখি সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে বা কমপ্লেক্সে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের বাক্যে ফ্রেজ এন্ড ক্লজ কে চিনতে হবে। এন্ড ফ্রেজ এন্ড ক্লজ কে চেনার জন্য একটা জিনিস আছে। সো ফার্স্ট আমরা জেনে নিই হোয়াট ইজ ফ্রেজ এন্ড হোয়াট ইজ ক্লজ। সো আমরা এই জিনিসটা আমরা কেটে দিলাম, তোমরা দরকার হলে ভিডিও পাস করে নোট করে নিবা। সো আমরা যদি দেখি হোয়াট ইজ ক্লজ, সো এটার অ্যান্সার হচ্ছে ক্লজ মেইনলি কি, যদি বাংলায় বলি ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ মেইন ভার্ব। মানে একটা সেন্টেন্স, সেখানে একটা মেইন ভার্ব থাকবে, এন্ড এই মেইন ভার্ব থাকলেই সেটা হচ্ছে ক্লজ। আর যদি কোনো মেইন ভার্ব না থাকে তাহলেই সেটা ফ্রেজ। সো আমরা এটা লিখে দিই আ গ্রুপ অফ ওয়ার্ডস, ইংলিশে যেটা গ্রুপ অফ ওয়ার্ডস উইথ মেইন ভার্ব। আর হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ, সো এটা হবে এই যে এটাকে আমরা এখানে কপি করে দিই, কিন্তু এখানে হবে উইথাউট মেইন ভার্ব, মানে যেটা মানে মেইন ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেজ। সো এখন আমরা একটু ট্রাই করি যে আমরা এটা আমরা আসলে চিনি নাকি, ফ্রেজ এন্ড ক্লজটাকে আমরা চিনি নাকি। সো ধরলাম আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে পিপল লিভিং ইন ঢাকা সাফার ফ্রম পলিউশন। সো এই বাক্যটাতে আমরা একটু খেয়াল করি, এই বাক্যটাতে আমাদেরকে যদি আমরা ফ্রেজ আইডেন্টিফাই করতে পারি, ফ্রেজ এন্ড ক্লজ, তাহলে কিন্তু আমাদের সিম্পল কমপ্লেক্স করাটা অনেক ইজি হবে। সো আমাদের রুলগুলোকে আর মুখস্থ করা লাগবে না। সো বাক্যটার দিকে আমরা খেয়াল করি, আমাদের এখানে এখানে দেখো আমাদের এই দেখো আমাদের এখানে কিন্তু লিভিং একটা ওয়ার্ড ইউজ হয়েছে, এন্ড এই লিভিংটা কিন্তু ভার্ব 4। এই লিভিংটা কি ভার্ব 4, কিন্তু দেখো এটার পিছনে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের এটা কিন্তু মেইন ভার্ব হইতে পারলো না, কারণ আমরা একটু আগেই জেনেছি যে এই দুইটা ভার্ব মেইন ভার্ব হওয়ার জন্য কি করা লাগবে, এই দুটো ভার্ব মেইন ভার্ব হওয়ার জন্য একটা সাহায্যকারী ভার্ব লাগবে, বাট এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব নাই। তার মানে এই লিভিং ওয়ার্ডটা কিন্তু আমাদের মেইন ভার্ব না। সো তার মানে এই লিভিং ইন ঢাকা, এই এতটুকু সেন্টেন্স হচ্ছে আমাদের, আমরা যদি এটা আইডেন্টিফাই করি, এই এতটুকু হচ্ছে আমাদের ফ্রেজ। কেন ফ্রেজ, আশা করি তোমরা বুঝেছো। এই লিভিং, আবার বলে দিচ্ছি, লিভিং ওয়ার্ডটা কিন্তু মেইন ভার্ব না, কারণ যদি এটার আগে আমরা আমরা যদি এখানে একটা আর অ্যাড করতাম, তাহলে আমাদের এখানে আর কিন্তু সাহায্যকারী ভার্ব, তাহলে আমাদের এখানে কিন্তু এটা ফ্রেজ হইতো না। যেহেতু এখানে আর নাই, so তার মানে এটা হচ্ছে আমাদের ফ্রেজ। এন্ড বাকি যেটা পিপল সাফার ফ্রম পলিউশন, এই বাকিটা কিন্তু ক্লজ। এরকম করে আমরা আইডেন্টিফাই করতে হবে। এন্ড আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে ফ্রেজ কিন্তু 5 রকম। ওকে, সো এটা আমরা একটু কেটে দিই। ফ্রেজ 5 রকম, এন্ড কি কি ফ্রেজ আছে আমরা এগুলো একটু মুছে দিই। তোমরা এগুলা ভিডিও পজ করে তোমরা চাইলে নোট করে নিতে পারো। সো ফ্রেজ কিন্তু 5 প্রকার। সো আমরা লিখি দেয়ার আর 5 টাইপস অফ ফ্রেজেস, এন্ড সেগুলো কি, দেয়ার আমরা 1 2 দিয়ে লিখি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বা সংক্ষেপে আমরা যেটাকে বলি
এপি। দেন 2 নাম্বারটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটাকে আমরা বলি ট্রিপল পি। দেন আরেকটা আছে past participle phrase, past participle phrase, and এটাকে আমরা ট্রিপল পি বলি। দেন 4 নাম্বারটা আমাদের হচ্ছে prepositional phrase, এটাকে আমরা বলি ডাবল পি। এন্ড দেন যেটা 5 নম্বরে আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এটা হচ্ছে আইপি। ওকে, সো এই 5 রকম ফ্রেজ আমাদের আছে, এন্ড এই ফ্রেজগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবো সেন্টেন্সে, এন্ড আমরা সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। সো দেন আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে আমরা এটা আগে থেকে একটু জেনে রাখি, যে সাইন অফ কমপ্লেক্স, মানে আমরা বাক্যে কি কি থাকলে আমরা বুঝবো যে এটা একটা কমপ্লেক্স সাইন। সো এখানে হতে পারে হু, হুইচ, দ্যাট, অথবা হোয়ার, অথবা হোয়েন, টাইম হলো হোয়েন। দেন আরেকটা হতে পারে সো দ্যাট, এই সো দ্যাটটা অর্থ কিন্তু যাতে। ওকে, দেন হতে পারে সিন্স অথবা অ্যাজ, আর আরেকটা হতে পারে আনলেস বা বিকজ হতে পারে। সো এই কয়েক রকমের সাইন মোটামুটি ইউজ হয় কমপ্লেক্স সেন্টেন্সে, সো এগুলো আমাদের জেনে রাখতে হবে। সাইন অফ কমপ্লেক্স, আমরা এটাকে একটু হাইলাইট করে দিই। ওকে, সো এগুলো এখন আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা অ্যাপোজিটিভ কিভাবে চিনবা বা প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে চিনবা। সো তোমরা এখন এগুলোকে চিনতে পারবা, আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো দেখো, আমরা যদি আগে এটা একটু দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই যে আমরা যে একটু আগে যে সেন্টেন্সটা ইউজ করেছিলাম সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সেটা কি হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ? একটু আগে আমাদের যে ছিল ভার্ব ফোর, মানে যেখানে আমাদের যেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যেখানে আইএনজি অ্যাড থাকবে সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এন্ড আইএনজি অ্যাড থাকলে আইএনজির আগে আমাদের চেক করতে হবে যে অক্সিলিয়ারি ভার্ব আছে নাকি। সো যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে না, সেটা কিন্তু ক্লজ হয়ে যাবে। এন্ড যদি আমাদের দেখি আমরা অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে ওই অংশটা কিন্তু আমাদের ফ্রেজ। এন্ড দেন সো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এন্ড দেন যদি পাস্ট পার্টিসিপল ফ্রেজে আসি, এটাও খুব ইজি। আমরা ছোটবেলায় পড়েছি যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, গো, ওয়েন্ট, গন। তো এই গন ওয়ার্ডটা এরকম থাকবে, কিন্তু গনের আগে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। সো তখন এইটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। সো আমরা স্টেপ বাই স্টেপ যখন প্র্যাকটিস করব তোমরা বুঝে ফেলবে আরো ভালোভাবে। এন্ড দেন দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে, আচ্ছা, প্রিপোজিশন ফ্রেজের আগে আমরা যদি ইনফিনিটিভ ফ্রেজটা বলি, ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান, বাট এইখানে ফ্রেজে যেহেতু ভার্ব থাকতে পারবে না, সো টু এর পরে যদি কোনো ভার্ব না থাকে, অন্য কোনো ওয়ার্ড থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ফ্রেজ। এন্ড দেন টু বাদে অন্য প্রিপোজিশন গুলোর পরেও যদি ভার্ব প্লাস আইএনজি না থাকে, অর্থাৎ ভার্ব না থাকে, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আর হচ্ছে আমাদের যেটা ফার্স্ট যেটা ছিল অ্যাপোজিটিভ, এখন আমরা বুঝি যে অ্যাপোজিটিভটা কি। তোমরা দেখো অনেকগুলো সেন্টেন্স থাকে এরকম, তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরো লেখা আছে কম্পিউটার, দেন কমা দিয়ে লেখা থাকে ওয়ান কাইন্ড অফ, ধরে নাম ইলেকট্রনিক ডিভাইস। ওকে, সো দেখো এখানে কিন্তু কম্পিউটার দিয়ে একটা কমা দেওয়া হয়েছে, এন্ড দেন সেটা একটা পরিচয় দেওয়া হয়েছে। সো এই টাইপের সেন্টেন্স গুলোই হচ্ছে আমাদের মেইনলি অ্যাপোজিটিভ, এন্ড এগুলা কিন্তু ফ্রেজ, মানে এইখানে যেটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস, এই জিনিসটা কিন্তু ফ্রেজ। অর্থাৎ আমরা যদি কোনো বাক্যে দেখি যে কম্পিউটার বা এরকম কিছু দিয়ে দেন কমা দিয়ে তার পরিচয়টা দেওয়া আছে, সো সেটা হবে একটা ফ্রেজ। বাট এখানে কিন্তু কোনো রকম ভার্ব নাই। ওকে, সো ভার্ব থাকতে পারবে না, ভার্ব থাকলে সেটা ফ্রেজ হবে না। সো এ দেখো এখানে তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাপোজিটিভের এক্সাম্পল। এন্ড আমাদের ফ্রেজ কিন্তু কম্পিউটার না, ফ্রেজ কিন্তু ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস। সো ফ্রেজ হচ্ছে আমাদের এটা। ওকে, সো আমরা এটাও বুঝলাম। সো আমরা আশা করি এখন থেকে আমরা ফ্রেজগুলো চিনবো, এন্ড এগুলো চিনলেই আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স করাটা আমাদের জন্য অনেক ইজি হবে। সো এতটুকু পর্যন্ত আমরা আসলাম, এখন আমরা একটু সিম্পল টু কমপ্লেক্স করব, আস্তে আস্তে আমরা ঢুকবো। সো
আমরা তোমাদেরকে দেখাইলাম যে আমাদের 5 রকম ফ্রেজ যদি সেন্টেন্সে থাকে সেটাকে আমরা চেঞ্জ করে আমরা কি করব, সিম্পল কমপ্লেক্স করব। So, সেটার এক্সাম্পলটা আমরা এখন দেখি। ধরলাম তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পল কি দেওয়া যায়, পিপল ওয়াচিং টেলিভিশন spend their free time. ওকে, সো এটা দেখো, এটা একটা সেন্টেন্স এন্ড এটাকে আমরা এখন ফ্রেজ আইডেন্টিফাই করব। ওকে, তার আগে আরেকটা জিনিস আমাদের বলে রাখা দরকার, আমাদের কিন্তু আমরা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ক্লজ থাকবে দুইটা। ক্লজ থাকবে কয়টা? দুইটা। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ক্লজ থাকবে দুইটা, সরি ক্লজ থাকবে দুইটা। সো এখন আমরা দেখি। সো এইখানে দেখো, আমরা যদি এখানে ফ্রেজ আইডেন্টিফাই করি ফার্স্টে, এখানে দেখো ওয়াচিং, ওয়াচিং টেলিভিশন। এই ওয়াচিং টেলিভিশনটা কিন্তু একটা ফ্রেজ। কিভাবে বুঝলাম এটা একটা ফ্রেজ? দেখো এখানে ওয়াচিং দেওয়া, যেটা হচ্ছে ভার্ব ফোর। ওকে, সো তোমরা দেখো এটা হচ্ছে ভার্ব ফোর ট্রিপল পি বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এন্ড দেন দেখো এটার আগে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তার মানে আমরা আইডেন্টিফাই করলাম যে এটা একটা ফ্রেজ। সো আমরা এটাকেও একটু হাইলাইট করে নিই, এটা একটা ফ্রেজ এন্ড বাকিটা কিন্তু ক্লজ। সো আমাদের বাক্যে চেঞ্জ করতে হবে এই মেইন ফ্রেজটাকে। এই ফ্রেজটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের কমপ্লেক্স করা হয়ে যাবে। এন্ড সো আমরা এটাকে চেঞ্জ করি। দেখো ফার্স্টে পিপল, পিপল রাখলাম, দেন ওয়াচিং এখন আমরা চেঞ্জ করব। সো আমরা জানি কি, আমরা একটু আগে দেখেছি যে কমপ্লেক্সের কতগুলো সাইন আছে। সাইনগুলো ছিল যে হু, হুইচ, হোয়ার, হোয়েন, সো দ্যাট, সিন্স, দ্যাট, এগুলো ছিল। সো আমরা এখানে একটা ইউজ করব। সো আমাদের দেখো এখানে পিপল, পিপল কিন্তু ব্যক্তি, পিপল কিন্তু বস্তু না, পিপল হচ্ছে ব্যক্তি। তার মানে আমরা এখানে ইউজ করব হু, কারণ হু হচ্ছে ব্যক্তির জন্য ইউজ হয়। দেন হু এর পরে আমরা এখন দেখবো এখানে আমাদের বাক্যটা কি প্রেজেন্ট নাকি পাস্ট। তো দেখো এখানে বাক্য কিন্তু স্পেন্ড, যেটা কিন্তু প্রেজেন্ট। তো আমরা এখানে ওয়াচিংটাকে আমরা প্রেজেন্ট করব, মানে ভার্ব ওয়ান করব। তো ভার্ব ওয়ান করলে আছে ওয়াচ। এটাকে বলে টেন্স অ্যাটাচমেন্ট, টেন্স অ্যাডজাস্টমেন্ট, মানে বাক্য অনুযায়ী আমাদেরকে টেন্স ঠিক করতে হবে। সো দেখো পিপল হু ওয়াচ, আমাদের কিন্তু এখন দেখো ওয়াচ, দেন আমরা টেলিভিশনটা লিখে দিই, দেন বাকিটা স্পেন্ড their free time. সো এখন কিন্তু আমাদের এটা কমপ্লেক্স হয়ে গেছে। কেমনে কমপ্লেক্স হয়ে গেছে দেখো, তোমাদেরকে দেখাই কমপ্লেক্স হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার। কমপ্লেক্সের সাইন, ওকে, আমাদের এখানে ভার্ব ওয়ান মানে মেইন ভার্ব, ওকে, তার মানে এটা ক্লজ। সো দেখো এটা কিন্তু আমাদের একটা ক্লজ হয়ে গেছে, যে হু ওয়াচ টেলিভিশন একটা ক্লজ, এন্ড দেন পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, দুইটা ক্লজ। সো আমাদের এই শর্তটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে যে দুইটা ক্লজ আমাদের লাগবে। তার মানে আমাদের কিন্তু এটা কমপ্লেক্স হয়ে গেছে। তো আমরা এখন আরো একটা প্র্যাকটিস করি। সো এবার আমরা একটু অন্য ইয়াটা প্র্যাকটিস করি। ধরো আমরা দিলাম রাইটিং ম্যাটেরিয়ালস, writing materials given to the children looked beautiful. এন্ড দেখো যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে চাই, সো ফার্স্টে আমাদের কাজ কি হবে, ফ্রেজ আইডেন্টিফাই করা। সো ফ্রেজ আইডেন্টিফাই আমরা করব। দেখো এখানে আমাদের রাইটিং ম্যাটেরিয়ালস, ওকে, একটা নাউন, ভালো কথা। দেন যদি আমরা দেখি এখানে গিভেন টু দ্য চিলড্রেন, এই গিভেনটা দেখো, গিভেনটা কিন্তু ভার্ব থ্রি ফর্ম, এন্ড আমরা আগেই জেনেছি যে ভার্ব থ্রি ফর্ম কোনো অক্সিলিয়ারি ভার্বের সাহায্য ছাড়া বাক্যে মেইন ভার্ব হিসেবে ইউজ হইতে পারে না। তার মানে কিন্তু গিভেনটা কিন্তু মেইন ভার্ব না। তো দেখো গিভেনটা যদি মেইন ভার্ব না হয় তার মানে এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ ফ্রেজের সংজ্ঞায় ছিল যে আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট মেইন ভার্ব। তো এখানে দেখো আ গ্রুপ অফ ওয়ার্ড, চারটা ওয়ার্ড, এন্ড দেন উইথাউট মেইন ভার্ব, গিভেন কিন্তু মেইন ভার্ব না। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে ফ্রেজ, এন্ড বাকিটা কিন্তু আমাদের ক্লজ। তো এখন যদি আমরা এইটাকে ক্লজ করে দিতে পারি, এই ফ্রেজটাকে যদি আমরা ক্লজ করে দিতে পারি তাহলে আমাদের দুইটা ক্লজ হয়ে যাবে এন্ড আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। তো অনেক ইজি কিন্তু। তোমরা যদি না বুঝো ভিডিওটা আবার পজ করে অথবা আবার ফার্স্ট থেকে তোমরা দেখে আসতে পারো। তোমরা নোট করলে এটা বেশি ভালো হবে, যে তোমরা ইন ফিউচারও এটা আবার করতে পারবা। সো আমরা এখন চলে আসি এখানে। প্রথমে আমরা রাইটিং ম্যাটেরিয়ালস দেখি। রাইটিং ম্যাটেরিয়ালস, এখন এখানে দেখো রাইটিং ম্যাটেরিয়ালস কিন্তু একটা বস্তু। সো আমরা এখানে ইউজ করব হুইচ। ওকে, বস্তুর ক্ষেত্রে হুইচ ইউজ হবে। সো হুইচ
এখন দেখো আমরা টেন্স অ্যাডজাস্টমেন্ট করব এন্ড এখানে দেখো আমাদের কিন্তু লুকড মানে ভার্ব টু, তার মানে আমরা এখানে গিভেনটাকে ভার্ব টু করব, ভার্ব টু করলে হবে গেভ, হ্যাঁ, হুইচ গেভ, এন্ড দেন আমরা এখানে, আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের যেহেতু হুইচ ইউজ করেছি so আমরা এখানে কি করব, এটা যেহেতু আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো আমরা এখানে লিখবো একটা ইজ লিখবো and এটাকে আমরা এখন প্যাসিভ করে ফেলবো, সো হুইচ ইজ গিভেন টু দ্য চিলড্রেন looked beautiful. ওকে, সো তোমরা অনেকে ভাবতেছো যে আমি এখানে কেন আবার ইজ ইউজ করলাম। দেখো আমি যেহেতু এখানে ইজ ইউজ করে ফেলছি তার মানে এটা কিন্তু এখন একটা মেইন ভার্ব, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব এন্ড যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইউজ হয়ে গেছে তার মানে এটা কিন্তু এখন মেইন ভার্ব হয়ে গেছে। তার মানে যেখানে লিখতাম যে হুইচ গেভ টু দ্য চিলড্রেন তাহলেও কিন্তু এটা কারেক্ট। ওকে, সো তোমরা দুইটাই ইউজ করতে পারো, আমি দুইটাই লিখে দিচ্ছি। ওকে, সরি, হুইচ ইজ গিভ অথবা হুইচ ইজ গিভেন, অথবা আমরা লিখতে পারি গিভ। ওকে, দুইটাই কারেক্ট। এবার আমরা পরেরটাতে চলে আসি, নেক্সট এক্সাম্পল। এন্ড এখন আমরা কিন্তু দুইটা দেখে ফেলছি যে প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল। এখন আমরা দেখব একটু ইনফিনিটিভ ফ্রেজটা আমরা দেখি। ওকে, সো ইনফিনিটিভ ফ্রেজের আমরা একটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পলটা দেখি, আমরা এক্সাম্পলটা এখানে লিখলাম, দ্য এজেন্সিজ হ্যাভ টেকেন স্টেপস টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। এন্ড এইখানে দেখো এখানে কিন্তু টু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ ফ্রেজ, টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। সো আমরা ফ্রেজটাকে আইডেন্টিফাই করলাম এন্ড দেন আমরা এখানে কিন্তু চেঞ্জ করব। সো কিভাবে চেঞ্জ করব দেখো, আমরা এটার অ্যানসারটা বা এটা যদি কমপ্লেক্স ফর্মটা করি, তো কমপ্লেক্স ফর্মটা করলে আমরা পাই দ্য এজেন্সিজ হ্যাভ টেকেন, এখানে দেখো হ্যাভ টেকেন মানে টেকেন ওয়ার্ডটা কিন্তু আসলে ভার্ব 3, কিন্তু এখানে আগে হ্যাভ ইউজ করা, এটা কিন্তু ফ্রেজ হয়নি, এটা কিন্তু ক্লজ হয়ে গেছে। সো হ্যাভ টেকেন স্টেপস, এখন টু কন্ট্রোল দ্য সিচুয়েশন এটা কিভাবে করব, সো আমরা এখানে যেহেতু এটা একটা শর্ত, সো আমরা এইখানে কি করব, এখানে দ্য এজেন্সিজ হ্যাভ টেকেন স্টেপস মানে সংস্থাটি কিছু উদ্যোগ গ্রহণ করেছে যাতে সিচুয়েশনকে কন্ট্রোল করা যায়, যাতে, এখানে কিন্তু বাংলা করলে আমরা পাচ্ছি যাতে, তার মানে যাতে আমরা এখানে বলেছিলাম সো দ্যাট, সো এখানে আমরা সো দ্যাট ইউজ করব এন্ড সো দ্যাট এর পরে আমরা জাস্ট এখানে এটাকে প্যাসিভ করে দিব, এটা এখানে সিস্টেম, সো এখানে আমরা এটাকে প্যাসিভ করে দিব এন্ড প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের এখানে একটা মডেল ইউজ করতে হবে। যদি আমাদের এটা প্রেজেন্ট হয় তাহলে আমরা ইউজ করব ক্যান, আর যদি পাস্ট হয় তাহলে আমরা ইউজ করব কুড। সো দেখো এখানে আমরা ক্যান ইউজ করলাম কারণ এখানে আমাদের হ্যাভ ওয়ার্ডটা কিন্তু আমাদের প্রেজেন্ট, আমরা ক্যান ইউজ করলাম, ক্যান বি কন্ট্রোলড। সেটা কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে, যদি তোমরা ভয়েস চেঞ্জ না পারো আমাদের চ্যানেলে ভয়েস চেঞ্জেরও ভিডিও দেবে, সো তোমরা সেগুলো দেখতে পারো। সো এখন আমরা এটা দেখলাম, দেন আমরা এবারে দেখব হচ্ছে যেটা প্রিপোজিশনাল ফ্রেজ ছিল সেইটার একটা এক্সাম্পল আমরা এখন দেখব। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে উই গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ওকে, সো এখন অনেকে ভাবতেছে যে এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব। সো দেখো এখানে আমরা কিন্তু ক্লজ এন্ড ফ্রেজ আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো দেখো এখানে আমাদের ফ্রেজটা কি, এখানে কিন্তু ওয়ার্ড হয়েছে, একটা প্রিপজিশন ইউজ হয়েছে এন্ড দেখো আমাদের উই গট ইন্ডিপেন্ডেন্স, এখানে গট ওয়ার্ডটা কিন্তু ভার্ব টু যেটা ডাইরেক্টলি মেইন ভার্ব, তার মানে এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু ফ্রেজ না, এটা কিন্তু ক্লজ। সো এখানে ফ্রেজ কোনটা, এখানে ইন 1971 এটাই ফ্রেজ। এখন তোমরা বলছো এটা কিভাবে ফ্রেজ, দেখো এখানে কিন্তু কোনো কোনো ভার্বই নাই, কোনো ভার্ব না থাকলে সেটা ডাইরেক্টলি ফ্রেজ। ওকে, সো এখন আমরা এটা হচ্ছে ফ্রেজ আইডেন্টিফাই করলাম, তো এখন এটাকে আমরা কমপ্লেক্স করলে পাচ্ছি উই গট ইন্ডিপেন্ডেন্স, আমরা করি। সো এখানে যেহেতু আমাদের ইন 1971, এখন আমরা এই প্রিপোজিশনটাকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা যদি চেঞ্জ না করতে চাই তাহলেও আমরা আরেকটা জিনিস করতে পারি। দেখো ইন 1971 এটা কিন্তু একটা টাইম, তো আমরা এখানে হোয়েন আমরা কানেক্টরটা ইউজ করব, হোয়েন দেন আমরা 1971 সালে কি হয়েছে, উই বিকেম ফ্রি, মানে আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে আমরা ফ্রি হয়েছি, মানে আমরা একটা স্বাধীনভাবে বাঁচার সুযোগ পেয়েছি। সো এখানে আমরা এটা ইউজ করলাম যে হোয়েন উই বিকেম ফ্রি। তোমরা এখানে চাইলে অন্য ইনফরমেশনও দিতে পারবা এই বিষয় সম্পর্কে। ওকে, সো এটা দেখলাম। আমরা যদি এটা আরেকটা এক্সাম্পল দেখি, অনেকের কাছে এটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, সো আমরা এটা একটু আরেকটা এক্সাম্পল আমরা দেখি।
সো দেখো আমরা লিখলাম যে মাদার তেরেসা set up নির্মল নির্মল হৃদয় at কলকাতা। তো এটা কিন্তু একটা সেন্টেন্স এন্ড এখানে দেখো at কলকাতা এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এখানে অ্যাট ওয়ার্ডটি ইউজ হয়েছে এন্ড কলকাতা। সো এটা কিন্তু একটা প্রিপোজিশন এন্ড এখানে কোনো ভার্বও নাই। সো এখন দেখো এটা কিন্তু এটা কিন্তু ক্লজ, কারণ এখানে কিন্তু দেখো একটা সেট মেইন ভার্ব ইউজ হয়ে গেছে। সো এটা কিন্তু ক্লজ হয়ে গেছে, না হলে এখানে আপটাও কিন্তু প্রিপোজিশন। সো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, এটাকে আমরা কমপ্লেক্স করলে দেখতে পাই যে মাদার তেরেসা দেখলাম আমরা সেট আপটা একসাথে হবে। ওকে, সো এখানে আপটা কিন্তু প্রিপোজিশন না, সেট আপ নির্মল হৃদয়। ওকে, নির্মল হৃদয়। এখন অ্যাট কলকাতার আগে আমরা চেঞ্জ করব। সো আমরা এখানে লিখতে পারি ইট ইজ কলকাতা। সো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এন্ড ইজ কিন্তু আমাদের মেইন ভার্ব। সো আমাদের কিন্তু একটা ইজ থাকলে আমরা কিন্তু এটাকে করে ফেললাম, কিন্তু এখন এটাকে গুড প্রেজেন্টেশনের জন্য আমরা এটাকে ফার্স্টে লিখবো। ওকে, এটাকে ফার্স্টে লিখলে আমাদের প্রেজেন্টেশনটা গুড হবে। ইট ইজ কলকাতা। এবার আমরা একটা কানেক্টর অ্যাড করতে হবে। সো এটা যেহেতু একটা প্লেস, আমরা এখানে ইউজ করব হোয়ার। ইট ইজ কলকাতা হোয়ার মাদার তেরেসা সেট আপ নির্মল হৃদয়। ওকে, আমরা ইট ইজ কলকাতার জায়গায় এখানে যদি আরো ভালো প্রেজেন্টেশন চাই, তাহলে আমরা এটাও লিখতে পারি যে কলকাতা ইজ আ প্লেস, অথবা আমরা কলকাতা ইজ আ সিটিও লিখতে পারি। ওকে, কলকাতা ইজ আ সিটি। সো এইটা কিন্তু আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এন্ড দেন আমাদের লাস্ট যে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। সো আমরা এগুলো একটু কেটে দিই, আমরা অ্যাপোজিটিভটা দেখি। তো এখানে এটাকে আমরা ডিলিট করে দিই এন্ড দেন আমরা যদি এখন অ্যাপোজিটিভের একটা এক্সাম্পল দেখি, water one kind of natural element is being polluted in many ways. ওকে, সো এটা কিন্তু দেখো এখানে কমা দিয়ে এটা পরিচয় দেওয়া আছে, তার মানে এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ। তো দেখো এখানে আমরা ফার্স্টে কিভাবে এটাকে আমরা কমপ্লেক্স করব। দেখো অ্যাপোজিটিভ করার ক্ষেত্রে এখানে আমরা একটা কানেক্টর অ্যাড করতে হবে। সো আমরা যদি এখানে লিখি ওয়াটার, এখন এটা কিন্তু একটা বস্তু, সো আমরা এখানে লিখবো হুইচ। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে করতে চাই হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল এলিমেন্ট। দেখো তাহলে আমাদের এটা কি হলো, আমরা এখানে জাস্ট কমাটাকে উঠাইলাম এন্ড কমাটাকে উঠায় আমরা এখানে হুইচ ইজ ইউজ করলাম, যেটা এটাকে হুইচ ইজটা যেহেতু মেইন ভার্ব, সো এটা কিন্তু কমপ্লেক্স করে ফেললো। এটা কেন করলাম, মানে অ্যাপোজিটিভ মানে হচ্ছে আমাদের এখানে একটা কমা থাকবে, কমা দিয়ে পরিচয় দেওয়া থাকবে। সো অ্যাপোজিটিভ মানে সেটা একটা ফ্রেজ। সো এই ফ্রেজটাকে আমরা যেন এটাকে ফ্রেজ না রাখি, তার মানে এই ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল এলিমেন্ট এটা কিন্তু ফ্রেজ, সেটা যেন ফ্রেজ না থাকে এজন্য আমরা এখানে একটা ইজ ইউজ করলাম, এখানে একটা কানেক্টর দিলাম এটা শর্ত অনুসারে, যার কারণে এটা কি হয়ে গেল আমাদের, এটা আমাদের একটা কমপ্লেক্স হয়ে গেল এন্ড ক্লজ হয়ে গেল। আমরা এটা বাকিটা লিখে ফেলি in many ways. ওকে, সো আমাদের এটা কিন্তু ডান, আমরা কিছু প্র্যাকটিসেস করে ফেললাম। সো এটা যেহেতু আমরা দেখলাম, এখন আমরা আরো কিছু জিনিস দেখব। এতক্ষণ আমরা কি করলাম, বাক্য থেকে ফ্রেজ আইডেন্টিফাই করলাম এন্ড ফ্রেজ আইডেন্টিফাই করে আমরা কমপ্লেক্স করলাম। সো অলওয়েজ যে আমাদের বাক্যে ফ্রেজ থাকবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নাই, আমাদের বাক্যে ফ্রেজ নাও থাকতে পারে। তখন আমরা কি করব, এই জিনিসটা আমরা একটু দেখি। দেখো তোমাদেরকে আবার কিছু এক্সাম্পলস দিই। সো ধরো বাক্যে ফ্রেজ নাই, বাক্যে ফ্রেজ না থাকলে আমাদের এরপরে দুইটা জিনিস দেখতে হবে যে বাক্যে এই দুইটা জিনিস আছে নাকি। সো এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, এটা উচ্চারণ অনেকে ভুল করে, সো মাঝখানে এটা বলে দিই, এটা উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই উচ্চারণটা ভালো না,
মডার্ন ইংলিশে এটাকে বলে অ্যাজেক্টিভ। ওকে, সো আমরা অ্যাজেক্টিভ দেখব, অথবা অ্যাজেক্টিভও যদি না থাকে সো আমরা এটাকে দেখব কি অ্যাডভার্ব। ওকে, সো দেন আমরা যদি অ্যাডভার্বও না পাই তাহলে আমরা আরেকটা অপশনে যাব নাউন। এন্ড যদি আমরা নাউনটাও না পাই তাহলে একদম শেষ, একদম ডেড অবস্থায় আমরা কি খুঁজবো? প্রোনাউন। সো এই প্রোনাউন পর্যন্ত আমরা গেলাম। এখন একজন আমাকে আমাকে একজন কোশ্চেন করছিল যে যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনোটাই না থাকে তাহলে কি করব? সো সেটা সে আসলে মজার ছলে কোশ্চেন করছে, বাট এটা হইতেই পারে যে অ্যাডজেক্টিভও নাই, অ্যাডভার্বও নাই, নাউনও নাই, প্রোনাউনও নাই, কোনো রকম ফ্রেজও নাই, মানে কোনো সোর্সই নাই আমাদের। সো তখন আমরা কি করব? সো সেটা আমরা দেখবো, এখন না, আমরা সেটা দেখবো আরো কয়েক মিনিট পরে। সো আমরা এটাও একটা অপশন রাখলাম যে নো সোর্স। তখন আমরা কি করব? আমরা ফার্স্টে অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পলে আসি। সো এটাকে আমরা একটু অন্য কালার করে রাখি। আচ্ছা, আমরা এটা একটু স্টাইল দিয়ে ফেলছি। ওকে, সো এখন আমরা একটু এক্সাম্পলে আসি। ধরো আমরা একটা এক্সাম্পল লিখলাম যে the authoress saw a beautiful bird. ওকে, সো দেখো এখানে কিন্তু আমাদের কোনো ফ্রেজ নাই। কেন ফ্রেজ নাই? এখানে স জিনিসটা, স যে ওয়ার্ডটা, স ওয়ার্ডটা কিন্তু পাস্ট, পাস্ট মানে ডাইরেক্টলি মেইন ভার্ব। তার মানে এখানে আর কোনো অপশন নাই। সো এটা পুরাটাই কিন্তু একটা ক্লজ। কিন্তু আমাদের বাক্যে লাগবে কি? দুইটা ক্লজ। তো বাক্যে কিন্তু এখানে দুইটা ক্লজ হয় নাই, তার মানে বাক্যের শর্ত কিন্তু আমাদের ফিল আপ হয় নাই। তাহলে এখানে যেহেতু আমাদের ফ্রেজ নাই, সো আমরা এখানে সেকেন্ড একটা অপশন দেখেছি যেটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে অ্যাডজেক্টিভ খুঁজবো, এন্ড দেন আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল আমরা জানি একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করলাম। সো এখন আমরা এটা কিভাবে করবো? দেখো, আমরা অ্যাডজেক্টিভ বাদে বাকিটা লিখি। দ্য অথরেস স আ বার্ড। আমরা ক্লজটা লিখে ফেললাম। এখন বার্ড যেহেতু একটা পাখি, সো আমরা এখানে হুইচ ইউজ করলাম, হুইচ। এবার এই বিউটিফুল এ আমাদের আরেকটা ক্লজ বানাইতে হবে। সো ক্লজ বানানোর জন্য আমাদের একটা মেইন ভার্ব লাগবে। আমরা মেইন ভার্ব লিখলাম। এখানে মেইন ভার্বটা আমাদের টেন্স অ্যাডজাস্টমেন্ট করে করা লাগবে। সো অনেকে ইজ লিখবে, ইজ কিন্তু হবে না, এখানে হবে ওয়াজ, কারণ আমাদের এখানে স ওয়াজ। সো ওয়াজ ইউজ করলাম, এন্ড দেন হুইচ ওয়াজ, এন্ড আমরা এখানে দেন এটা লিখে ফেলবো বিউটিফুল। সো আমাদের অ্যাডজেক্টিভটা কিন্তু হয়ে গেল, এন্ড দেখো আমাদের দুইটা ক্লজ হয়ে গেছে কিন্তু। ওয়াজ বিউটিফুল একটা ক্লজ, দ্য অথর স আ বার্ড একটা ক্লজ, এন্ড এখানে কিন্তু একটা কানেক্টরও আছে। সো আমাদের এটা ডান। দেন আমরা তাহলে কিন্তু অ্যাডজেক্টিভের এক্সাম্পলটা আমরা করে ফেললাম। সো এটাকে আমরা একটু ইয়েলো করে রাখি। দেন আমরা এবার আসবো একটা অ্যাডভার্বের এক্সাম্পলে। সো অ্যাডভার্বের এক্সাম্পল আমরা দেখি আন undoubtedly, sorry, undoubtedly পহেলা বৈশাখ is the first day of বাংলা year. Okay, so এটাকে আমরা করব, এখানে লিখি। দেখো আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, তোমাদের এই ফাঁকে আমি আরেকটা জিনিস দিয়ে দিই যে অ্যাডজেক্টিভ কোনটা। দেখো অনেকগুলো ওয়ার্ড, দেখো তোমরা অনেকে ভাবো যে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ, এলওয়াই থাকলে অ্যাডভার্ব। সো অলওয়েজ এলওয়াই থাকলে অ্যাডভার্ব না। যদি নাউন প্লাস এলওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডভার্ব হইতে চায় তাহলে হইতে হবে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। মানে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে হবে অ্যাডভার্ব, আর নাউন প্লাস এলওয়াই হলে হবে অ্যাডজেক্টিভ। ওকে, সো এটাও তোমরা নোট করে রাখতে পারো। সো দেখো এখানে আমাদের এখানে অ্যাডভার্ব কোনটা, এখানে দেখো আনডাউটেডলি, এখানে এলওয়াই আছে, এন্ড আনডাউটেড মানে আনডাউট, এটা হচ্ছে কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট এটাকে একটা ক্লজ বানাইতে হবে, এন্ড ক্লজ বানানোর জন্য আমরা একদম সস্তা একটা জিনিস ইউজ করি যে ইট ইজ আনডাউটেড। এটা করলে কিন্তু তোমার এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা কমপ্লেক্স করা কিন্তু হয়ে যাবে। দেখো ইট ইজ আনডাউটেড, এখন আমরা এখানে কি ইউজ করবো, একটা কানেক্টর ইউজ করতে হবে। আমি এখানে দ্যাট ইউজ করলাম। দ্যাট আমরা অনেক সময় ন্যারেশনে পড়ি, ন্যারেশনে আমরা একটা ভিডিও আছে, সো সেখানে দেখো আমরা এইভাবে দ্যাট দিই। সো দ্যাট ন্যারেশনের গুণটা আমাদের এখানে কাজে লাগবে। দেন পহেলা বৈশাখ is the first day of বাংলা ইয়ার। ওকে, সো আমাদের এটা কিন্তু ডান। এবার দেখো, ধরো আমাদের কোনো একটা বাক্যে আমাদের অ্যাডজেক্টিভও নাই, অ্যাডভার্বও নাই, তখন আমরা কি দেখবো? নাউন দেখবো।
সো আমরা এরকম একটা এক্সাম্পল আমরা দেখি, আমরা যদি লিখি বাংলাদেশ এক্সপোর্টস জুট, এক্সাম্পলটা দেখো, এখানে কিন্তু আমাদের কোনো ফ্রেজ নাই, কোথাও অ্যাডজেক্টিভও নাই, কোথাও কিন্তু অ্যাডভার্বও নাই। সেখানে আমাদের কি আছে, নাউন আছে, এন্ড এটা হচ্ছে বাংলাদেশ একটা নাউন, জুট একটা নাউন। আমরা দুইটা অপশন পাচ্ছি, মানে আমরা এগুলো না পাইলে আমরা নাউন খুঁজবো। সো নাউন আমরা এখানে দুইটা পাচ্ছি, তার মানে এই বাক্যটার কমপ্লেক্স দুই রকম হইতে পারে। মানুষ একটা কমপ্লেক্সই করতে পারে না, আমরা দুইটা অপশন পাচ্ছি, সেটা আরো ভালো। সো আমরা কিন্তু তোমাদের কিন্তু কোনো রোল দিচ্ছি না, তোমরা এগুলো ফলো করলে আর এগুলো প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। তো দেখো বাংলাদেশ একটা নাউন, সো আমরা লিখবো, আমরা এখানে আগেও একটা সেন্টেন্স আমরা ট্রাই করেছিলাম কলকাতা দিয়ে। সো আমরা লিখেছিলাম কলকাতা ইজ এ প্লেস, অথবা কলকাতা ইজ এ সিটি, অথবা ইট ইজ কলকাতা। মানে আমরা ইট ইজ ওয়ার্ডটা ইউজ করলেই কিন্তু এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে। So আমরা যদি এখানে লিখি যে ইট ইজ বাংলাদেশ, তাহলে কিন্তু এটা ক্লজ হয়ে যাচ্ছে। অথবা আমরা লিখবো বাংলাদেশ ইজ আ কান্ট্রি, এটা আরো গুড প্রেজেন্টেশন হয়, যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি, is a country which exports jute. এখন দেখো তোমরা, আমি তোমাদের কিন্তু বলছি এটা দুই ভাবে করা যায়। So আরেকটা হইতে পারে অ্যান্সার টু কি হতে পারে, আমরা এটা দিয়ে করব, মানে এই নাউনটাকে আমরা চেঞ্জ করব। এই নাউনটাকে কিভাবে চেঞ্জ করব দেখো, বাংলাদেশ এক্সপোর্ট এক্সপোর্টস এখন জুট। ওকে, সো জুট কি, আমরা জানি যে জুট একটা ফাইবার। ওকে, সো এরকম ইনফরমেশন করে রাখা লাগবে, তাহলে এগুলো করতে ইজি হবে। আর ইনফরমেশন যদি একদম একান্তই না জানা থাকে তখন আমি ইটিসটা ইউজ করি। তো দেখো বাংলাদেশ এক্সপোর্টস জুট, যদি লিখি হুইচ ইজ আ ফাইবার, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ডান, এই তিনটা এক্সাম্পলে আমরা এই তিনটা দেখে ফেললাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন। ওকে, সো এই তিনটার দাম। এখন এই তিনটার যদি কোনোটাই না থাকে, আমাদের শুধু একটা প্রোনাউন থাকে, তখনও কিন্তু এটাকে করা যাবে। তো প্রোনাউনের যদি একটা এক্সাম্পল দেখি, আই কনগ্রাচুলেট ইউ, এখানে দেখো আই একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, তার মানে এটাকেও দুইভাবে করা যাবে। সো আমরা দুইভাবেই দেখবো। সো ফার্স্টে অ্যান্সার 1 এন্ড দেন অ্যান্সার 2। অ্যান্সার 1টাকে দেখি, দেখো আইকে আমরা কি করতে পারি, ওই যে আবার ইট ইজ আই, হু, আমরা কিন্তু একটা কানেক্টর ইউজ করতেছি, হু কনগ্রাচুলেট ইউ, এটা একটা হইতে পারে। অথবা আমরা ইউটাকেও আগে এনে দিতে পারি, যে ইট ইজ ইউ হু, এখানে কিন্তু হু, তারপরে কিন্তু হু আর হবে, ইউ এর সাথে কিন্তু আমাদের আর হয়, তো আমরা এখানে ইউ এর পরে আর লিখতে হবে, এখানে কিন্তু ইজ লেখা যাবে না, হু আর। এখন দেখো আমরা যেহেতু ইউটাকে আগে নিয়ে আসছি, তার মানে আমরা অবজেক্টকে আগে নিয়ে আসছি, তার মানে এটা কিন্তু প্যাসিভ হবে। ওকে, হু আর কনগ্রাচুলেটেড, হ্যাঁ কনগ্রাচুলেটেড বাই, তো লাস্টে আমরা এটাকে প্যাসিভ করে ফেললাম। তো এই দুটো অ্যান্সারও আমরা এটা লিখতে পারি। এবার দেখো তোমাদের কাছে এমন একটা যদি এক্সাম্পল থাকে যেখানে কোনো অ্যাডজেক্টিভও নাই, অ্যাডভার্বও নাই, নাউনও নাই, প্রোনাউনও নাই, তখন তোমরা কি করবা? তো আমাদের একটা লাস্ট অপশন ছিল যেটা হচ্ছে নো সোর্স। সো কোনো সোর্সই যদি আমরা নাই, এরকম একটা সেন্টেন্স এখন আমরা দেখব। এন্ড এই সেন্টেন্সগুলো যদি পরীক্ষায় আসে, যারা একটু বোকা বা যারা একটু পিছনের দিকে স্টুডেন্টস, তারা কিন্তু এটার দিকে তাকায় থাকবে, বুঝবেই না যেটা আমরা কিভাবে করব। সো আমরা এটাকেও তোমাদের জন্য ইজি বানিয়ে দিচ্ছি। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো গ্রামার বইয়ে নাই যে একটা ওয়ার্ড দিয়ে বা এরকম একটা সেন্টেন্স যেখানে কোনো সোর্সই নাই, সেখানে তোমরা কিভাবে কমপ্লেক্স করবা সেটা দেওয়া আছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ করে আমি তোমাদের বলতে পারি। সো আজকে তোমাদেরকে সেটা আমরা দেখাই দিব। তো দেখো, আমি যদি তোমাদের একটা সেন্টেন্স বলি, রান, এটা কিন্তু একটা সেন্টেন্স। কিভাবে সেন্টেন্স, অনেকে ভাবতেছে এটা কিভাবে একটা সেন্টেন্স হইতে পারে। সো আমরা পড়ে আসছি, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ কল্ড সেন্টেন্স, এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট হুইচ ইজ কল্ড আ সেন্টেন্স। মানে একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা গ্রামাটিক্যালি কারেক্ট সেটা হচ্ছে একটা সেন্টেন্স, কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু আসলে ভুল। গ্রামারে কোথাও বলা নাই যে এক ওয়ার্ডে একটা বাক্য হইতে পারবে না। যদি এক ওয়ার্ডে একটা কমান্ড বোঝায় বা এক ওয়ার্ডে একটা আদেশ বোঝায়, তাহলে সেটা কিন্তু একটা সেন্টেন্স হইতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে বলি ওপেন দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু একটা আদেশ। আমি যদি বলি রান মানে দৌড়াও, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এন্ড এটাও একটা সেন্টেন্স হইতে পারে। সো
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এন্ড দেন এটাকে যদি আমরা করতে চাই কিভাবে করবো, তো আমরা অ্যান্সার লেখার আগে আমরা একটা জিনিস দেখি। আমরা যদি আমি যদি এখানে রানটাকে আমরা কল্পনা করি ইউ শুড রান, তো এরকম থাকলে আমরা এরকম কল্পনা করলাম যে ইউ শুড রান। তো এটাকে আমরা এভাবে আমরা কি করতাম, আমরা এটাকে এভাবে লিখতাম যে ইউ শুড রান। এখন এটাকে যদি আমরা প্যাসিভ করতাম আমরা এভাবে লিখি যে সো এটাকে আমরা ইউ শুড রান লিখলাম। এন্ড এটাকে যদি আমরা এইখানে এটাকে কমপ্লেক্স করি, সো এটাকে আমরা এখন প্যাসিভ করলাম না, আমাদের যেহেতু এখানে প্যাসিভের ক্লাস না, সো আমরা এখানে প্যাসিভটা করলাম না। সো আমরা এখানে ইউটাকে লিখবো আমরা একটু আগের মতো লিখবো, সরি কোথায় লিখছি, এখানে অ্যান্সার আমরা লিখবো যে ইট ইজ ইউ হু, আমরা ইউজ করলাম ইউ, ইট ইজ ইউ হু শুড রান। তার মানে এই সেন্টেন্সটা আমরা মনে মনে কল্পনা করলাম এন্ড দেন এটাকে আমরা কমপ্লেক্স করে ফেললাম, ইট ইজ ইউ হু শুড রান। এভাবে কিন্তু আমরা কমপ্লেক্স করে ফেলতে পারবো। সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এন্ড একটা ভিডিওতে আমি তোমাদেরকে সিম্পল টু কমপ্লেক্স এর অল রুল দেখা ফেলছি, এগুলোর বাইরে আর কিন্তু কোনো রুল নাই। তো গ্রামার বইয়ে এগুলোর অনেক অনেক রুল দেওয়া, তোমরা যদি আমার এগুলো দেখো তাহলে তোমরা ওই রুলগুলো মুখস্থ করা ছাড়াই তোমরা এগুলো করে ফেলতে পারবা। তাই হোপ তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা একটু লং, তোমরা যদি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, আই হোপ এন্ড আই অলসো গ্যারান্টেড ইউ যে ভিডিওটা যদি ভালোভাবে দেখো এন্ড নোট করো, আশা করব তোমাদের আর সিম্পল টু কমপ্লেক্সে কোনো প্রবলেম হবে না। এন্ড দেন নেক্সট ভিডিওগুলোতে কমপ্লেক্স টু কম্পাউন্ড যাবে, সো সেগুলো দেখলে তোমরা ফুল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফর দ্য হোল টাইম। সো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা এন্ড বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে তারাও এই বিষয় নিয়ে উপকৃত হতে পারে, এন্ড চ্যানেলকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।